আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি আমাদের বেসিক সিরিজের ষষ্ঠ মডিউল অর্থাৎ সর্বশেষ মডিউলের টপিক নিয়ে আলোচনা করব। আমাদের এই মডিউলের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। তো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে প্রকারভেদ রয়েছে সেটাকে আমরা প্রথমেই দুই ভাগে ভাগ করে নিতে পারি। এক নাম্বার ভাগ হচ্ছে ফাংশনের উপর ভিত্তি করে, দুই নাম্বার ভাগ হচ্ছে স্ট্রাকচারের উপর ভিত্তি করে। যেমনটা আমরা স্ক্রিনে লেখা দেখতে পাই, বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে ফাংশনের ভিত্তিতে, নাম্বার টু হচ্ছে স্ট্রাকচারের ভিত্তিতে। এখন ফাংশনের ভিত্তিতে ইংরেজি বাক্য কত প্রকার এবং স্ট্রাকচারের ভিত্তিতে ইংরেজি বাক্য কত প্রকার সে বিষয়টা একবার দেখে নিই চলো। ফাংশনের ভিত্তিতে ইংরেজি বাক্য হচ্ছে চার প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। নাম্বার টু হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। নাম্বার থ্রি হচ্ছে ইমপ্যারাটিভ সেন্টেন্স। নাম্বার ফোর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিপরীতে গঠনের ভিত্তিতেও বাক্য চার প্রকার। প্রথমটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপরেরটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তৃতীয়টি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং সর্বশেষটি হচ্ছে মাল্টিপল সেন্টেন্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা বুঝতে পারলাম গঠনের ভিত্তিতে এবং ফাংশনের ভিত্তিতে বাক্যকে চার প্রকার করে ভাগ করা যায়। এখন এই ভাগটা থেকে আমরা যেটা বুঝতে পারি, ইংরেজিতে যত বাক্য হবে সকল বাক্যের দুইটা নাম হবে। একটা হবে ফাংশনের ভিত্তিতে আর একটা হবে গঠনের ভিত্তিতে। তো ফাংশনের ভিত্তিতে বাক্য আমরা কিভাবে বের করব এবং গঠনের ভিত্তিতেই বা আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যায়। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম উদাহরণটিতে লেখা আছে হু আর ইউ। এই বাক্যটা দুইটা নাম হবে, একটা নাম হবে ফাংশনের ভিত্তিতে আর একটা নাম হবে গঠনের ভিত্তিতে। ফাংশনের ভিত্তিতে এই বাক্যটার নাম হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর গঠনের ভিত্তিতে এই বাক্যটার নাম হবে সিম্পল সেন্টেন্স। এর পরের বাক্যটা দেখি চলো। উই মিসড আওয়ার প্লেন বিকজ উই ওয়্যার লেট। এই বাক্যটা ফাংশনের ভিত্তিতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স। গঠনের ভিত্তিতে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এর পরের উদাহরণটা দেখি। আই লাইক কফি অ্যান্ড ম্যারি লাইকস টি। এই বাক্যটা গঠনের ভিত্তিতে হচ্ছে কম্পাউন্ড এবং ফাংশনের ভিত্তিতে হচ্ছে অ্যাসার্টিভ। আমাদের এখানকার শেষ বাক্য হচ্ছে জন didn't come because he was ill, so Mary was not happy. তো এই বাক্যটা ফাংশনের ভিত্তিতে হচ্ছে অ্যাসার্টিভ আর গঠনের ভিত্তিতে হচ্ছে মাল্টিপল। তো এই উদাহরণগুলো থেকে আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি, যখনই আমরা কোনো ইংরেজি বাক্য পড়ব ওই বাক্যগুলোর দুইটা নাম হবে, একটা হবে ফাংশনের ভিত্তিতে আর একটা হবে গঠনের ভিত্তিতে। তো এবার আমরা ফাংশনের ভিত্তিতে ইংরেজি বাক্য যে চার প্রকার সেই বিষয়টা সম্পর্কে বিশদ আলোচনা করব। ফাংশনের ভিত্তিতে ইংরেজি বাক্য হচ্ছে চার প্রকার। তার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স। যেমনটা আমরা দেখি লেখা আছে অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ। প্রথমে আমরা জেনে নিব অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই সংজ্ঞার মাধ্যমে আমরা খুব ইজিলি অ্যাসার্টিভ সেন্টেন্স বের করতে পারছি না এবং আমাদের সংজ্ঞার মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনারও দরকার নেই। তাহলে আমরা সংজ্ঞা বাদ দিয়ে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব? তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে স্ট্রাকচারটা দেখে চেনা। আমরা সাধারণত বাক্যের যে স্ট্রাকচারটা চিনি অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যেমনটা দেখি এখানে লেখা আছে গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাধারণত বাক্যের শুরুতে সাবজেক্ট বলবে, তারপরে ভার্ব বলবে, এরপরে এক্সটেনশন বলতে আমরা বোঝাচ্ছি এখানে অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তো
তো এখানে দেখো লেখা আছে চেনার উপায়, বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু বাক্যের শেষে ফুল স্টপ হবে। একই সাথে ইমপ্যারাটিভ সেন্টেন্সের শেষেও কিন্তু বাক্যে ফুল স্টপ হবে, বাট অ্যাসার্টিভ এবং ইমপ্যারাটিভ সেন্টেন্সের গঠন কিন্তু আলাদা। এবার আমরা দুইটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। উই ডু নট রান ইন দ্য সান, এই বাক্য আমরা দেখতে পাই নরমালি সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে ভার্ব আছে এবং শেষে কিন্তু ফুল স্টপ আছে। সো এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এর পরের বাক্যটা দেখে নেওয়া যায়, এভরিওয়ান শুড রিড দিস পয়েন্ট, এই বাক্যটাও কিন্তু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। সো এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। যদি কোনো কারণে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে খুব বেশি অসুবিধা হয়, তাহলে আমরা বাকি সেন্টেন্সগুলো ভালোভাবে বুঝে নিব, এরপরে বিপরীতে এটা খুব ইজিলি বুঝে যেতে পারবো। এ পর্যায়ে আমরা আলাপ করব কাজের ভিত্তিতে সেন্টেন্সের দ্বিতীয় প্রকার অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে। প্রথমে আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে। তো শব্দের মধ্যে কিন্তু আমাদের উত্তর দেওয়া আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্য দিয়ে প্রশ্ন করা হবে কোনো কিছু জানতে, সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলবো। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয়, তাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলবো। এখন আমরা জানার চেষ্টা করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চিনব কিভাবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চেনা মোটামুটি ইজি। এটা চেনার দুইটা উপায় আমরা বর্ণনা করব, খুব ইজিলি বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমটাতে দেখি আমরা লেখা আছে সাধারণত সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। অর্থাৎ আমরা যদি দেখি সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা ওই বাক্যটিকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে দেব। এছাড়াও আমরা যদি দেখি বাক্যের শুরুতে WH ওয়ার্ডস থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা সাধারণত ওই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে দেব। এই দুইটা বিষয় আমরা চলো উদাহরণের মাধ্যমে বুঝে নিই। প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাই হ্যাভ আই ইটেন রাইস লেখা রয়েছে। এই বাক্যে সাবজেক্ট আই এর পূর্বে আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ কে দেখতে পাই এবং বাক্যের শেষে কিন্তু আমরা কোয়েশ্চেন চিহ্ন দেখতে পাই। সো এটা কিন্তু আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এর পরের বাক্যটায় ওয়্যার ডিড হি গো লিখিত রয়েছে। এখানে আমরা দেখতে পাই বাক্যের শুরুতে WH ওয়ার্ড আছে এবং শেষে কিন্তু প্রশ্নবোধক আছে। তো আমরা ক্লিয়ারলি যদি বলি বাক্যের শুরুতে WH ওয়ার্ড থাকবে অথবা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই ধরনের বাক্যকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলবো। ইংরেজিতে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের চারটি ধরন দেখতে পাই। অর্থাৎ যখনই কোনো আমরা ইংরেজি বাক্য পড়ব আর সেখানে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আসে, তাহলে তার চারটা ধরন হতে পারে। এক নাম্বার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ ইংরেজিতে যত কোয়েশ্চেন থাকবে তার মধ্যে প্রথমটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন আমরা কিভাবে বুঝবো? খুব ইজিলি এই বিষয়টাকে ক্লিয়ার করা যায়। ইয়েস নো কোয়েশ্চেন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই কোয়েশ্চেনটা স্টার্টই হবে অক্সিলারি ভার্ব দিয়ে, যেমনটা এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়। বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। হ্যাভ আই ইটেন রাইস, এই বাক্যটাকে আমরা দেখতে পাই অক্সিলারি ভার্বটা একদম শুরুতে আছে, শেষে প্রশ্নবোধক আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে করা হয় সেটাই ইয়েস নো কোয়েশ্চেন। এটাকে অন্য একভাবেও বলা যায়, যে কোশ্চেনের উত্তরে ইয়েস অথবা নো দিয়ে কমপ্লিট করা যায় তাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলতে পারি। যেমন আমরা দেখি হ্যাভ আই ইটেন রাইস, এই প্রশ্নটা যদি কাউকে করা হয় আমি কি ভাত খেয়েছি, তখন সে কিন্তু তার উত্তরে ইয়েস অথবা নো বলতে পারবে। যেহেতু হ্যাভ আই ইটেন রাইস এর উত্তরে ইয়েস অথবা নো দিয়ে উত্তর দেওয়া যায়, সেহেতু এই ধরনের প্রশ্নকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় ধরন হচ্ছে WH কোয়েশ্চেন। নামের মধ্যেই কিন্তু মূল কথাটা লুকিয়ে আছে। যেই কোয়েশ্চেনটা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে তার নামই আমরা বলে দেব WH কোয়েশ্চেন।
যেমনটা আমরা দেখি লেখা আছে অক্সিলারি ভার্বের পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে যে প্রশ্ন করা হয় তাকেই ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলে। এখন আমরা দেখব ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কেন প্রশ্ন করা হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে মূলত প্রশ্ন করা হয় বাক্যের সাবজেক্ট খুঁজতে, অথবা অবজেক্ট খুঁজতে, অথবা অ্যাডভার্ব খুঁজতে। যেমনটা স্ক্রিনে লেখা আছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে মূলত সাবজেক্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব বের করার জন্য প্রশ্ন করা হয়ে থাকে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো ডাব্লিউএইচ কোয়েশ্চেনের একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ওয়্যার ডিড হি গো, এই বাক্যে আমরা দেখতে পাই ডিড অক্সিলারি ভার্বের পূর্বে ওয়্যার রয়েছে, যা কিনা ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং শেষে কিন্তু প্রশ্নবোধক রয়েছে। সো আমরা বলতে পারি এটা একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের তৃতীয় ধরন হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এখন এই ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে, সংজ্ঞার মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যায়। কথা বলার সময় শ্রোতার সমর্থন বা স্বীকৃতি চেয়ে সেন্টেন্সের শেষের দিকে যে প্রশ্নটা জুড়ে দেওয়া হয় তাকে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন বলে। অর্থাৎ যখন আমরা কোনো একটা কথা বলবো, এরপরে একটা বাক্যের শেষ দিকে গিয়ে যে প্রশ্নটা আমরা জুড়ে দেব তাকেই আমরা ট্যাগ কোয়েশ্চেন বলবো। তো ট্যাগ কোয়েশ্চেন চেনার জন্য আমরা উদাহরণটা একটু দেখে নিই। There is a lot of noise, isn't there? এখানে আমরা দেখতে পাই there is a lot of noise, এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো রয়েছে, অনেক নয়েজ রয়েছে। এরপর দেখি আমরা শেষের দিকে একটা ছোট্ট করে কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয়েছে, isn't there? এমনটা নয় কি? অর্থাৎ আগে যে বাক্যটা বলা হয়েছে এই বাক্যটার সপক্ষে সমর্থন চাওয়ার জন্য isn't there বলা হচ্ছে। যেহেতু প্রথম অংশের শেষের দিকে যে কোয়েশ্চেনটা জুড়ে দেওয়া হয়েছে তার মাধ্যমে সমর্থন নেওয়া হচ্ছে এবং প্রশ্ন করা হয়েছে, তাই আমরা বলতে পারি এটা একটা ট্যাগ কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের চতুর্থ ধরন হলো এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেন বলতে কি বোঝায়? সহজ শব্দে যদি আমরা বলি, কোনো একটা বাক্যের মাঝে যদি প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই এমবেডেড কোয়েশ্চেন বলে। স্ক্রিন থেকে সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোনো বাক্যের মাঝে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই এমবেডেড কোয়েশ্চেন বলে। এই বিষয়টাকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। আই নো ওয়্যার হি লিভস, এই বাক্যে আমরা দেখতে পাই ওয়্যার হি লিভস, এখানে ওয়্যার ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। এখন এই বাক্যের অর্থটা যদি আমরা করি তাহলে এমনটা দাঁড়ায় আমি জানি কোথায় সে থাকে। তাহলে দেখো আমরা যখন বাক্যের অর্থটা বললাম তখন কিন্তু সেখানে একটা প্রশ্ন বুঝতে পারলাম, আমি জানি সে কোথায় থাকে। তাহলে এই বাক্যে প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে বাক্যের মাঝখানে। যেহেতু এই বাক্যের মাঝখানে প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে তাই তার নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই পুরো স্ট্রাকচার কিন্তু অ্যাসার্টিভের মতো রয়েছে, কিন্তু এর অর্থটা হচ্ছে ইন্টারোগেটিভের মতো। এখানে এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টই এটা। আমি আবারও রিপিট করছি, এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে গঠন হবে পুরোটাই অ্যাসার্টিভের মতো, কিন্তু তার অর্থ হবে কোয়েশ্চেনের মতো। তখন আমরা ওই কোয়েশ্চেনটাকে বলে দিব এমবেডেড কোয়েশ্চেন। এছাড়াও এটা কিন্তু বাক্যের মাঝে থাকবে। এই পর্যায়ে আমরা আলাপ করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো সেখানে আমাদের একটা জিনিস লাগবে, তা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা এর আগে পড়েছিলাম টেন্সের স্ট্রাকচার হচ্ছে 32টা। এই 32টা স্ট্রাকচারের মধ্যে আমরা আমাদের বেসিকে 24টা নিয়ে আলাপ করেছি। এছাড়াও অতিরিক্ত যে 8টি গঠন সেগুলো হচ্ছে মডাল ভার্ব যুক্ত বাক্যের গঠন। তো মডাল ভার্ব যুক্ত বাক্যের গঠন এবং বাকি 24টা গঠনকে পর্যালোচনা করে দেখা যায় পুরো 32টা গঠনে মাত্র 2টা গঠনের মধ্যে অক্সিলারি ভার্ব নাই, আর সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই পয়েন্টটা আমাদের লাগবে। তো আমরা বলেছি কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে আমাদের জন্য অক্সিলারি ভার্ব শর্ত। এখন আমরা দেখব এই 32টা গঠনের মধ্যে যে সকল গঠনে অক্সিলারি ভার্ব আছে সেগুলোকে কিভাবে কোয়েশ্চেন বানানো যায়। স্ক্রিনে দেখতে পাই লেখা আছে অক্সিলারি ভার্ব যুক্ত বাক্য, অর্থাৎ 30টি গঠনে যেই 30টা গঠনে অক্সিলারি ভার্ব আছে
সেগুলোকে যখন আমরা কোয়েশ্চেন বানাবো তখন এর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা নিয়ে আসব। যেমনটা এখানে লেখা আছে 30টি গঠনে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে বসালে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে বাদ দিয়ে বাকি 30টি গঠনে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসলেই কিন্তু আমাদের কোয়েশ্চেন বাক্য হয়ে গেছে। চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। প্রথম উদাহরণ আমরা দেখতে পাই, লেখা আছে আই হ্যাভ ইটেন রাইস। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে কোয়েশ্চেন বানাবো? তো কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, এইখানে হ্যাভ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট আই এর পূর্বে নিয়ে আসব এবং শেষে যে ফুল স্টপটা রয়েছে তার পরিবর্তে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে বাক্যটা দাঁড়ালো হচ্ছে হ্যাভ আই ইটেন রাইস। এই বাক্যটাকে আমরা দেখতে পাই অনলি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে এনে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানোর মাধ্যমে ইন্টারোগেটিভে রূপান্তর করতে পেরেছি। একই সাথে আমরা পরের উদাহরণটা দেখি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে ক্যানটা কিন্তু অক্সিলারি। এখন আমরা যেটা করব, ক্যানটাকে সাবজেক্ট আই এর পূর্বে নিয়ে আসব এবং শেষে প্রশ্নবোধক বসিয়ে দেব। সো বাক্যটা দাঁড়াবে হচ্ছে ক্যান আই ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম যে সকল বাক্যে পূর্ব থেকে অক্সিলারি ভার্ব আছে সেগুলোতে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। তখন এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যাবে। এই পর্যায়ে আমরা আলাপ করব যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই সেগুলোকে কিভাবে আমরা প্রশ্নবোধক বানাবো। তো যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই সে সকল বাক্য হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্য এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্য। এই দুইটা বাক্যকে যদি আমরা প্রশ্নবোধক বানাতে চাই তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। সে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই লেখা আছে অক্সিলারি ভার্ব বিহীন বাক্য, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা ডু, ডাজ, ডিড এর সাহায্য নেব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ডু অথবা ডাজ বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু অথবা ডাজ বসাবো। বিপরীতে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডিড বসাবো। এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ডু ডাজ বসাবো তারপরে কখনোই ভার্বের সাথে আর এস অথবা ইএস যুক্ত হবে না। অন্যদিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ডিড বসাবো তারপরে কখনোই আমরা ভার্বের 2, 3, 4 বসাতে পারবো না, বরং আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসাবো। অর্থাৎ ডিডের পরে সর্বদা ভার্বের 1 নাম্বার রূপ বসবে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই কিভাবে আমরা অক্সিলারি ভার্ব বিহীন বাক্যকে প্রশ্নবোধকে পরিণত করব। প্রথমে দেখি যে উদাহরণটা লেখা আছে আই ইট রাইস। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে কোয়েশ্চেন বানাবো? তো কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব লাগবে। দেখো আই ইট রাইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড আনবো। যেহেতু এই বাক্যে ইট ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব? এখানে মনে রাখতে হবে ডাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলেই ব্যবহার করব। আবার বলছি, ডাজ শুধু সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই ব্যবহার করব। বাকিগুলোতে আমরা ডু ব্যবহার করব। যেহেতু এই বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বরং ফার্স্ট পারসন, সেই তো আমরা বাক্যের শুরুতেই ডু নিয়ে আসবো। এই জায়গায় আমরা ডু নিয়ে আসলাম, তারপর আমরা সাবজেক্ট আই বসালাম, এরপর আমরা ভার্বের 1 নাম্বার রূপটা যা আছে তাই বসালাম, এরপর রাইস বসাই দিলাম এবং বাক্যের শেষে প্রশ্নবোধক বসিয়ে দিলাম। সো আমাদের প্রশ্নবোধক বাক্য রেডি, ডু আই ইট রাইস। এরপরে বাক্যটা আমরা দেখতে পাই হি ইটস রাইস। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বানানোর ক্ষেত্রে ডু না এনে ডাজ আনবো, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে হি, যা কিনা থার্ড পারসন সিঙ্গুলার। সো ডাজ বসালাম, তারপরে হি বসালাম। এরপরে মনে রাখতে হবে, একটু আগে আমরা বলেছি ডাজ এর পরে যে ভার্বটা বসবে এটা সর্বদা 1 নাম্বার রূপে বসবে, এর সাথে এস অথবা ইএস বসবে না। সো এখানে আমরা ইটস না বসিয়ে বসাবো হচ্ছে ইট। এরপর রাইস শব্দটা বসিয়ে দিলাম, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। সো আমাদের প্রশ্নবোধক বাক্য রেডি, ডাজ হি ইট রাইস। এর পরের বাক্যটা আমরা দেখি দে ইট রাইস। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাকে যখন আমরা প্রশ্নবোধক বানাবো
তখন ই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে এখানে ডু অথবা ডাজ আনবো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল এই জন্য আমরা ডাজ না এনে ডু আনবো। তারপর সাবজেক্ট দে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, এরপর ভার্ব ইট বসিয়ে দিব, তারপর রাইস বসানোর পর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। সো আমাদের প্রশ্নবোধক বাক্যটি হয়ে গেল ডু দে ইট রাইস। আমাদের এখানকার শেষ বাক্য হচ্ছে হি এইট রাইস। এই যে এখানে দেখতে পাই এইট হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আর আমরা একটু আগে আলাপ করেছি ফার্স্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক বানাবো তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব। সো এখানে আমরা সাবজেক্টের পূর্বে ডিড নিয়ে আসলাম, ডিড, তারপর যেটা করব সাবজেক্টটাকে বসিয়ে দেব ডিড হি, এরপরে ভার্বের যে 2 নাম্বার রূপটা আছে সেটাকে আমরা 1 নাম্বার বানিয়ে দেব, কারণ আমরা বলেছি ডিডের পরে কখনোই ভাবে 2 3 4 বসবে না। তাহলে এখানে উত্তর হবে ডিড হি ইট। এরপর আমরা রাইস শব্দটাকে বসানোর পর প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব ডিড হি ইট রাইস। আবারও বলছি ডিডের পরে কখনোই আমরা ভাবে 2 3 4 বসাতে পারবো না, বরং আমরা 1 নাম্বার রূপ বসাবো। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নাই সেগুলোকে কিভাবে প্রশ্নবোধক বানানো যায়। তো এখন আমরা দেখব বি ভার্ব এবং হ্যাভ ভার্ব গুলো যখন বাক্যে মেইন ভার্ব হবে তখন সে সকল বাক্যকে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনে পরিণত করা যায়। প্রথমে আমরা দেখব বি ভার্ব যখন মেইন ভার্ব হবে সেগুলোকে কিভাবে প্রশ্নবোধক বানানো যায়। যেমনটা স্ক্রিনে লেখা আছে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হওয়া বি ভার্ব গুলোকে সাবজেক্টের পূর্বে বসালেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। উদাহরণ দেখে নেওয়া যায়। আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যে আমরা দেখতে পাই অ্যাম হচ্ছে বি ভার্ব, যা কিনা এখানে মেইন ভার্ব হয়ে গেছে। তাহলে এই বাক্যটাকে যখন আমরা কোয়েশ্চেন বানাবো সেক্ষেত্রে আমরা অ্যামটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো, দ্যাট মিন্স হচ্ছে অ্যাম, তারপর হচ্ছে আই, অ্যাম আই, এরপরে স্টুডেন্টটাকে বসানোর পর শেষে প্রশ্নবোধক চিহ্ন বলে দিব। তাহলে আমাদের প্রশ্নবোধক বাক্য রেডি হয়ে গেল, অ্যাম আই স্টুডেন্ট। দ্বিতীয় বাক্য হি ওয়াজ এ বিজনেসম্যান, এইখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, তাহলে আমরা যেটা করব ওয়াজটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব, ওয়াজ হি, এরপরে বিজনেসম্যান বসাবো, তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। সো আমাদের প্রশ্নবোধক বাক্য রেডি, ওয়াজ হি এ বিজনেসম্যান। এই পর্যায়ে আমরা দেখব হ্যাভ ভার্ব গুলো যখন বাক্যে মেইন ভার্ব হবে তখন সেগুলোকে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন বানাবো। মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হওয়া হ্যাভ ভার্ব যুক্ত বাক্যকে দুই ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। এক নাম্বার হচ্ছে হ্যাভ ভার্ব গুলোকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো এবং শেষে প্রশ্নবোধক দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডু ডাজ ডিড এগুলোকে বসিয়ে শেষে প্রশ্নবোধক দিয়ে দিব। তো চলো দুইটা মাধ্যমকে দেখে নেওয়া যায়। হ্যাভ ভার্ব গুলোকে সাবজেক্টের পূর্বে বসালে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। যেমনটা আমরা দেখি আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, আমরা হ্যাভটাকে সামনে নিয়ে আসি, তাহলে বাক্যটা দাঁড়ায় হ্যাভ আই এ পেন। এটা কিন্তু আমাদের ইয়েস নো কোশ্চেন হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই হি হ্যাজ এ পেন লেখা রয়েছে, এটাকে যখন আমরা কোশ্চেন বানাবো হ্যাজটাকে আমরা সাবজেক্ট হি এর পূর্বে নিয়ে আসবো, হ্যাজ, তারপরে হি বসাবো, তারপরে এ পেন, এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব, হ্যাজ হি এ পেন হয়ে গেছে। আমাদের এখানকার শেষ বাক্য হচ্ছে আই হ্যাড এ পেন। এক্ষেত্রে আমরা যেটা করব হ্যাডটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো, তাহলে দাঁড়ালো হ্যাড আই, এরপর হচ্ছে এ পেন, শেষে প্রশ্নবোধক, হ্যাড আই এ পেন। তাহলে যখন আমরা দেখব হ্যাভ ভার্ব গুলো মেইন ভার্ব হবে তখন এগুলোকে সাবজেক্টের পূর্বে এনে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানোর মাধ্যমে আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারবো। এখন আমরা দেখব এই বাক্যগুলোকে কিভাবে ডু ডাজ ডিড এর মাধ্যমে প্রশ্নবোধক বাক্য বানানো যায়। যখন আমরা দেখব হ্যাভ ভার্ব গুলো বাক্যে মেইন ভার্ব হবে তখন আমরা ডু ডাজ ডিড কে সাবজেক্টের পূর্বে বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়ে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যেমনটা আমরা উদাহরণে দেখি আই হ্যাভ এ পেন, এই বাক্যে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। এখন এই হ্যাভ ভার্ব যেহেতু আসে আমরা যেটা করব ডু ডাজ ডিড কে ব্যবহার করব। তাহলে সাবজেক্ট হচ্ছে আই আর ভার্ব হচ্ছে হ্যাভ, যা কিনা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডু ডাজ ব্যবহার করব। সাবজেক্ট যেহেতু আই তাই আমরা ডাজ ব্যবহার না করে ডু ব্যবহার করব, সো ডু। এরপরে সাবজেক্ট আই কে বসাবো ডু আই, এরপরে হ্যাভটাকে বসিয়ে দিব, এরপরে এ পেন বসিয়ে শেষে প্রশ্নবোধক দিয়ে দিব। তাহলে আমাদের প্রশ্নবোধক বাক্যটি দাঁড়ালো ডু আই হ্যাভ এ পেন। এর পরের উদাহরণটাতে আমরা দেখি হি হ্যাজ এ পেন, এখানে
হ্যাজটাকে আমরা সামনে না এনে বরং ডু অথবা ডাজ বসাবো। প্রশ্ন হচ্ছে ডু বসাবো নাকি ডাজ বসাবো। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ডু না বসিয়ে ডাজ বসাবো। সো ডাজ বসালাম, তারপরে হি বসালাম। আমরা একটু আগেই বলেছি ডাজের পরে কখনোই আমরা ভার্বের সাথে এস অথবা ইএস এগুলো যুক্ত করব না। যেহেতু এখানে আমরা ওই যে হ্যাজ এর সাথে এসইএস আছে, এই জন্য আমরা হ্যাজ এর পরিবর্তে হ্যাভ বসিয়ে দেব। তাহলে বাক্যটা দাঁড়ালো ডাজ হি হ্যাভ এ পেন। ওকে, একদম ইজিলি যদি মনে রাখতে চাও তাহলে ডাজ এর পরে কখনো হ্যাজ না বসিয়ে তুমি হ্যাভ বসিয়ে দিবে। এরপরে আমাদের যে বাক্যটা রয়েছে আই হ্যাড এ পেন, এখানে আমরা যেটা করব হ্যাড যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই তার পরিবর্তে বাক্যের শুরুতে ডিড নিয়ে আসবো। ডিড আনলাম, এরপর সাবজেক্ট আই বসাবো। আমরা একটু আগেই পড়েছি ডিডের পরে কখনো আমরা ভার্বের 2, 3, 4 বসাবো না, বরং ডিডের পর আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসাবো। যেহেতু হ্যাডটাকে আমরা 2 নাম্বার রূপ ধরবো, তাই হ্যাডের পরিবর্তে আমরা 1 নাম্বার রূপ অর্থাৎ হ্যাভ বসাবো। তাহলে বাক্যটা দাঁড়ালো ডিড আই হ্যাভ এ পেন। সহজ করে মনে রাখলে ডিডের পরে কখনোই হ্যাভ বসবে না, ডিডের পরে ভার্বের 1 নাম্বার রূপ হ্যাভ বসবে। সো এখানে বাক্যটা দাঁড়ালো ডিড আই হ্যাভ এ পেন। আশা করি বাক্যগুলোকে কিভাবে তোমরা ইয়েস নো কোশ্চেনে পরিণত করবা সে বিষয়টা বোঝাতে পেরেছি। এই পর্যায়ে আমরা দেখব ইয়েস নো যে কোশ্চেন রয়েছে সেটাকে আমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করব। তো বিষয়টা একদম ইজি। ইয়েস নো কোশ্চেনকে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব, তখন আমরা একদম বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেব। যেমনটা এখানে লেখা আছে ইয়েস নো কোশ্চেনের পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে বাক্য থেকে আমরা প্রয়োজনে সাবজেক্ট ফেলে দিব অথবা অবজেক্ট ফেলে দিব অথবা অ্যাডভার্ব ফেলে দিব। তখন আমরা বাক্যটাকে ডাব্লিউএইচ কোশ্চেন হতে দেখব। আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সাবজেক্ট, অবজেক্ট এবং অ্যাডভার্বটাকে বের করার জন্যই মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়। এটা কিন্তু ইতিমধ্যে আমরা আলাপ করেছি। তো চলো বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। এখানে আমরা দেখতে পাই হি এইট রাইস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা যেটা করব ডাব্লিউএইচ কোশ্চেন বানাবো। তাহলে আমরা আগে থেকেই জানি কোশ্চেন বানানোর ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তো চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। প্রথম উদাহরণে দেখতে পাই আমাদের লেখা আছে হি এইট রাইস, এটাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বানাবো। তো ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে অথবা ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় জেনেছি, কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিডকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। কিন্তু এই রুলসের কিন্তু একটা ব্যতিক্রম আছে। যখন আমরা দেখব বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই সাবজেক্ট হয়েছে, তখন কিন্তু সেই বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিন্তু আর সেখানে অক্সিলারি ভার্ব আনার দরকার নাই। চলো বিষয়টা একটু উদাহরণ থেকে দেখে নেওয়া যায়। হি এইট রাইস, এই বাক্যে এইট হচ্ছে ভার্ব। সো এরপর এখানে আমরা যেটা করব, এই হিটাকে ফেলে দিয়ে হু দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ কে ভাত খেয়েছে সেটা জানতে চাইব। সো আমরা হুটা বসালাম। এখন নিয়ম অনুযায়ী এইট হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে কোশ্চেন করার জন্য ডিড আনা দরকার। কিন্তু এই বাক্যে যেহেতু এইট ভার্বের সাবজেক্ট হবে হু, তাই এখানে আর ডিড আনতে হবে না। এরপরে তাই আমরা লিখলাম হু এইট, এরপরে রাইসটাকে বসালাম, শেষে প্রশ্নবোধক দিয়ে দিলাম। এর পরের বাক্য আমরা দেখি আই ইট রাইস, এটাকে আমরা কোশ্চেন বানানোর জন্য যেটা করব, ওয়ার্ড বাক্যের শুরুতে লিখলাম। ওয়ার্ড লেখার পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এটা নিয়ে আসবো, কারণ এখানে ইট ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা সাবজেক্টটা যেহেতু আই দেখতে পাচ্ছি, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব ডু এর পর আমরা সাবজেক্ট আই বসাবো, এরপরে ভার্বের 1 নাম্বার অফ টাস্ক যা আছে তাই বসাই দেব। এরপরে যেটা করছি আমরা রাইসটাকে কিন্তু লিখি নেই, কারণ আমরা ওয়ার্ড দিয়ে মূলত রাইসটাকে বের করতে চাচ্ছি। সো এখানে ডাব্লিউএস কোশ্চেনটা দাঁড়ালো হোয়াট ডু আই ইট। আমাদের এখানে একটা লাস্ট উদাহরণে আমরা দেখতে পাই হি ওয়েন্ট টু কলেজ, এখানে লেখা আছে সে কলেজে গিয়েছিল। তাহলে এটাকে আমরা যেটা করব, এই যে টু কলেজটাকে ফেলে দিয়ে সে কোথায় গিয়েছিল সেটা জানতে চাইবো। প্রথমে আমরা ডাব্লিউএস কোশ্চেনটা লিখে ফেললাম, তারপর আমরা যেটা করব অক্সিলারি ভার্ব লিখব, ওয়েন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যখন প্রশ্নবোধক করা হয় তখন সাবজেক্ট যাই হোক অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আনা হয়, তাই আমরা ওয়্যার এর পরে ডিড লিখলাম। এরপরে আমরা যেটা করব সাবজেক্টটা বসিয়ে দেব, তাহলে ওয়্যার ডিড হি। এরপরে ভার্বের যে 2 নাম্বার রূপটা আছে তাকে আমরা 1 নাম্বার রূপ বানিয়ে দেব, কারণ
ডিড এর পরে কখনো 2 3 4 বসে না, সর্বদা 1 নাম্বার বসে। সো আর টু কলেজকে কিন্তু লেখা যাবে না, কারণ ওয়্যার দিয়ে মূলত টু কলেজকেই বের করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এখানে প্রশ্নবোধক বাক্যটি দাঁড়ালো ওয়্যার ডিড হি গো। তো ইতিমধ্যে আমরা ফাংশনের ভিত্তিতে বাক্য যে 4 প্রকার তার 2টা নিয়ে আলাপ করে ফেলছি। এই পর্যায়ে আমরা আলাপ করব হচ্ছে ইমপ্যারাটিভ সেন্টেন্স নিয়ে। ইমপ্যারাটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক চলো। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে আমরা ইমপ্যারাটিভ সেন্টেন্স বলবো। দেখো, এই ধরনের বাক্যকে সংজ্ঞার মাধ্যমে বোঝা একটু টাফ। আমরা সংজ্ঞার মাধ্যমে না বুঝে বরং আমরা ক্লু এর মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমনটা এখানে লেখা আছে চেনার উপায়। মেইন ভার্ব দিয়ে বাক্যটা যদি শুরু হয় আর শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটাকে আমরা ইমপ্যারাটিভ সেন্টেন্স বলে দেব। 2 নাম্বার হচ্ছে লেট দিয়ে যদি বাক্যটা শুরু হয় আর শেষে যদি ফুল স্টপ থাকে তাহলেও সেটাকে আমরা ইমপ্যারাটিভ সেন্টেন্স বলে দেব। এই বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। ইউ ডু ইট কুইকলি, এরপরে দেখি লেখা আছে ডু ইট কুইকলি। এই যে দেখো ডু ইট কুইকলি, এই বাক্যটা শুরু হয়েছে ডু দিয়ে অর্থাৎ মেইন ভার্ব দিয়ে আর শেষটা হচ্ছে ফুল স্টপ দিয়ে। সো এটা একটা ইমপ্যারাটিভ সেন্টেন্স। এর পরের বাক্যটা আমরা দেখতে পাই লেট হিম প্লে ফুটবলে, লেট দিয়ে বাক্যটা স্টার্ট করেছে, শেষে ফুল স্টপ রয়েছে। সো এই 2টা বাক্য হচ্ছে ইমপ্যারাটিভ সেন্টেন্স। একটা বিষয় মনে রাখতে হবে, ইমপ্যারাটিভ সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই গঠন করা হয়ে থাকে। তো এখানে আসলে বিস্তারিত আলাপ করা যায়, কিন্তু আমাদের বেসিকে এর চেয়ে বেশি আলাপের দরকার নাই। ফাংশনের ভিত্তিতে বাক্যের 4 প্রকারের চতুর্থতম প্রকার হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনব? শব্দের মধ্যেই কিন্তু পরিচয় দেওয়া আছে। এক্সক্লেমেশন মানে বিস্ময়, অর্থাৎ কোনো বাক্য দ্বারা যদি হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। আমরা এই বাক্যটাকে অর্থের মাধ্যমে চেনার পাশাপাশি চিহ্নের মাধ্যমে কিন্তু চিনতে পারি। যেমনটা এখানে লেখা আছে, কখনো কখনো এই বিস্ময় সূচক চিহ্নটি, অর্থাৎ এই যে চিহ্নটি আছে এটা বাক্যের শুরুতে বলবে, দ্যাট মিন্স হচ্ছে বাক্যের শুরুতে মিন্স হচ্ছে কোনো একটা শব্দের শেষে, অথবা এটা কখনো কখনো বাক্যের শেষেই বসবে। কোনো বাক্য যদি অলসো, ব্রাভো, ও, হুররা ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরে কিন্তু আমরা বিস্ময়সূচক চিহ্নটা বসিয়ে দেব। যেমন আমরা উদাহরণে দেখি হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এই বাক্যে এই যে হুররা শব্দটার পরেই কিন্তু আমরা বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাই হোয়াট এ বিউটিফুল সিন, বাক্যের শেষেও কিন্তু বিস্ময়সূচক চিহ্ন আছে। এরপরে দেখি লেখা আছে হাউ বিউটিফুল গার্ডেন ইট ইজ, এখানেও আমরা দেখি বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে। তো 3টা উদাহরণের মধ্যে প্রথমটায় আমরা দেখতে পাই একটা শব্দের শেষেই আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, কিন্তু পরের 2টাতে আমরা দেখতে পাই পরিপূর্ণ বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। এখানে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যখন আমরা দেখব বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে তখন বাক্যটা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে। মনে রাখতে হবে বাক্যটা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়ে যদি শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে দিব। এখানে আরেকটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে, হোয়াট অথবা হাউ দিয়ে কিন্তু শুরু হলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও হতে পারে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা থাকবে হচ্ছে সাবজেক্টের পূর্বে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আশা করি ফাংশনের ভিত্তিতে যে বাক্য 4 প্রকার সেই বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবেই বোঝাতে পেরেছি।